হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমি এক্সপ্লেন করব ডক্টর স্টোন অ্যানিমের এপিসোড 6। তো গাইস, আজকের এপিসোডে আপনারা দেখতে পারবেন সেনকু নতুন একজন মানুষের সাথে পরিচিত হবে, যে এই দুনিয়ায় সেনকুর আগে থেকেই বসবাস করছে। আর এই বিষয়টা অনেক ইন্টারেস্টিং। আর আপনারা যদি আগের এপিসোডগুলো না দেখে থাকেন, তাহলে ডিসক্রিপশনে দেওয়া ডক্টর স্টোনের প্লেলিস্টটি চেক করতে পারেন, সেখানেই একসাথে সব এপিসোড পেয়ে যাবেন। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এপিসোডটি। সেনকু অনেক খাবার কালেক্ট করে নিয়ে এসেছে, আর সে নিজের ঘরকে দেখে বলে, অবশেষে এটা একটা মানুষের ঘরের মতোই মনে হচ্ছে, আর হয়তো এখন আমার ক্লান্তিকে অবহেলা করাটা একদমই ঠিক হবে না। তখন সে মাটিতে পড়ে যায় এবং ভাবে, আরে ধুর, একজন মানুষ একদিনে একসাথে এতগুলো কাম করতে পারে নাকি? সে অসুস্থ হয়ে পড়ে। সায়েন্সের বিপ্লব তো পরের কথা, যদি আমার কাছে অনেক শক্তিশালী একজন মানুষ থাকতো। এরপর সেনকু একজনের হাত দেখতে পায়। এরপর সেনকু সেখানে একটা স্কুপ শোভেল নিয়ে আসে আর বলে, অনেক দিন ধরেই আমার তার উপর চোখ ছিল। মাটি খুঁড়তে খুঁড়তে সে আরো বলে, আমি নিশ্চিত যে এটা অনেক শক্তিশালী একটা ছেলের হাত। সে ওই দিক থেকেই বয়ে এসেছে যেখান থেকে আমি এসেছি। এরপর সেনকু ওই পাথরের মূর্তিটা দেখে অবাক হয়ে যায়। সেনকু বলে, আমি এটা ভাবিনি যে সর্বপ্রথম তোমারই চেহারা দেখব। 3700 বছর পার হয়ে গেছে। কেমন আছো গর্ধব? তো চলো, এখন সেনকু ল্যাবরেটরিতে কাজ করার সময় এসে পড়েছে। আর ওই গর্ধব, তোমাকে আমার মতো জেগে ওঠার জন্য কি করতে হবে? আর ওইটা কি ছিল যেটা 3700 বছর আগে পুরো মানব জাতিকেই পাথর করে দিয়েছিল? প্রথম বিষয় যেটা হতে পারে, আমরা একদল এলিয়েনকে দেখতে পাই, তারা বলছে পৃথিবীবাসীরা কতটা বোকা, চলো তাদেরকে পাথর করে ফেলি। আর দ্বিতীয় বিষয় যেটা হতে পারে, একজন কমান্ডারকে দেখানো হয়, সে বলে, অবশেষে আমরা পাথর করে ফেলার মেশিন তৈরি করে ফেলেছি। এতে তো আমরা নিজেরাই পাথর হয়ে গেলাম। তৃতীয় বিষয় যেটা হতে পারে, একদল ব্যাকটেরিয়া বলছে, আমরা পাথর করে ফেলার ভাইরাস, সবাইকে পাথর বানিয়ে দেব। আমাদের প্রভাব শুধু মানুষ আর পাখিদের ওপরই পড়ে। তবে একটা বিষয়ে কোনো সন্দেহ নেই, ওই জিনিসটা শুধু মানুষ আর পাখিদেরই পাথর করে ফেলেছিল। এটা এক অদ্ভুত ধরনের কল্পনা, তবুও এর পেছনে নিয়ম তো অবশ্যই একটা আছে। তার মানে আমি এর বিরুদ্ধে যুদ্ধ করতে পারবো, কারণ সায়েন্সের কাজই হলো নিয়মকে খুঁজে বের করা। এই সময় আমি এখন সায়েন্সের একদম অজানা একটা শাখার সামনে দাঁড়িয়ে আছি। এখন শুরু হবে আসল খেলা। এখন এটা ভাবো, আমি পাথর থেকে কিভাবে বের হলাম? তাহলে পাথর কি পচে গিয়েছিল? যদি পাথর পচেই যেত, তবে বাহিরের অংশ সবার আগে ভেঙে পড়তো। কিন্তু ওই পাথরের মূর্তিগুলো সম্পূর্ণই পাথর হয়ে আছে। তবে আমার শরীর উপর থেকে পাথরের ছিল, আর বাকি অংশ জীবিত কোষে পরিণত হয়। বিষয়টা আসলে সম্পূর্ণ বিপরীত। দেহের কিছু অংশ এতই ক্ষতিগ্রস্ত হয়েছে যে সেটা আর জীবিত কোষ হয়ে উঠতে পারেনি, তাই সেগুলো পাথরের টুকরে পরিণত হয়। দেহের ওই অংশ যেখানে পাথরের প্রভাব কম ছিল, সেগুলো জীবিত কোষে পরিণত হয়। আর এজন্যই হয়তো কোষের কিছু অংশ খুঁজে পাওয়া যায়নি। তার মানে আমি পাথর পচে যাওয়ার কারণে জেগে উঠিনি। এর অবশ্যই কোনো বহিরাগত নিয়ম রয়েছে। আমার মাথার পেছনের অংশের পাথর মাটির স্তূপের উপর পড়েছিল, তার মানে পাথর ভাঙাটা আসলে আমার মাথার উপর থেকে শুরু হয়েছে। এরপর সেনকু তার সামনে দিয়ে একটা পাখি উড়ে যেতে দেখে। এরপর সে একটি গুহা দেখতে পায় আর বলে, ওই গুহার ভিতরে অবশ্যই কিছু আছে। এরপর সেনকু ওই গুহার ভিতরে এসে বলে, আরে এই গন্ধটা তো, এটা আসলে নাইট্রিক অ্যাসিড। আমার ঘাড়ের পেছনের চুল এখনো পাথর হয়ে আছে, তো এটা এক্সপেরিমেন্ট করে দেখি। এরপর সে তার ওই পাথর হওয়া চুল ফোটায় ফোটায় পড়া ওই অ্যাসিডের উপর ধরলে দেখে ওই চুলের উপর থাকা পাথরটা ভেঙে যায়। এটা দেখে সেনকু খুশি হয়ে যায়। এরপর সে একটা পাত্রে ওই নাইট্রিক অ্যাসিড জমা করে তাইজুর মাথায় ঢালে। সে ভেবেছে হয়তো তাইজুও এই পাথর ভেঙে বের হয়ে আসবে, তবে সে দেখে এতে কিছুই হয় না। তারপর সে এই নাইট্রিক অ্যাসিড আরো অনেক কিছুর উপর ট্রাই করে। তখন সে ভাবে, এটা শুধু আমার উপর কিভাবে কাজ করতে পারে? তাইজু আর অন্যান্য সবার উপর এর তো কোনো প্রভাবই দেখছি না। আর এমনটাই কেন হচ্ছে? তাদের মধ্যে আর আমার মধ্যে এমন কি তফাৎ ছিল? ভাবতে হবে। ভাবো, শুধু একটা অনুমানের প্রয়োজন। ভাবো ভাবো। ও হ্যাঁ, মনে পড়েছে, আমি তো শুধু ভেবেছি। আমি পুরো 3700 বছর ধরেই সজাগ ছিলাম। আমাদের মস্তিষ্ক একদিনে 400 ক্যালোরি ইউজ করে, তার মানে 3700 সালে মোট হয়েছে 2 টেরাজুল ক্যালোরি। এত শক্তি আসলে কোথা থেকে এসেছে? হ্যাঁ, মনে পড়েছে, ইকুয়াল টু এমসি স্কোয়ার। এনার্জি আর মাংসাংশের একই সমান অদল বদল হয়। এটাই তো সায়েন্সের ওই ভিত্তি যেটা আইনস্টাইন আমাদের দিয়েছিল। কোনো উপকরণ ছাড়া কখনো এনার্জি তৈরি করা সম্ভবই নয়। পাথরের মধ্যে এমন কিছু ছিল যেটা আমি আমার মস্তিষ্কের এনার্জির জন্য ব্যবহার করতাম। তার মানে আমি যদি জানতে পারি ওইটা আসলে কি ছিল, তাহলে পাথরের প্রভাবকে বদলাতে পারবো। সব কিছু করে দেখব,
চেষ্টা বারবার করে যাব। আমি নাইটেলকে পর্যবেক্ষণ করে দেখব, যেটা আসলে একটা ইন্ডাস্ট্রিয়াল এচিং সলিউশন। এরপর সে বারবার চেষ্টা করতে থাকে আর বলে কখনোই ভুলবে না, পাথর হওয়া একটা কল্পনা হতে পারে, তবে বিজ্ঞানের ভিত্তি সবসময় সত্য থাকে। এরপর সেনকু তাইজুকে টেনে টেনে নিয়ে যায় আর বলে আমার আরো বেশি ম্যান পাওয়ার প্রয়োজন। আর সে তাইজুকে ওই গুহার ভিতরে রাখে এবং বলে এখন তো জেগে ওঠো গর্ধব, তুমি জেগে আছো তাই না? 3700 বছর ধরেই তুমি জেগে আছো, আমাদের দুজনের মধ্যেই কোনো তফাৎ নেই। তুমিও কখনোই এত সহজে হাল ছাড়নি, যেভাবেই হোক উঠতে হবে, ওঠো, তুমি ওঠো। এরপর বর্তমানের সিন দেখানো হয়, সেনকু আর তাইজু একসাথে বলছে আমার তোমার উপর বিশ্বাস আছে, তুমি জাগবেই, যত সময় লাগুক না কেন আমি অপেক্ষা করব, তোমাকে ফিরে আসতেই হবে। এরপর তারা অনেকক্ষণ অপেক্ষা করার পর দেখে বৃষ্টি থেমে গেছে, আকাশ সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে। তখনই সেনকু বলে যে ঝড় বৃষ্টি আমাদের লুকিয়ে রেখেছিল সেইটা এখন চলে গিয়েছে, এখন আর বেশি জোরে গলা ফাটিও না, সে আমাদের কথা শুনতে পেয়ে গেলে আমাদের দিকেই এসে পড়বে। তাইজু বলে আরে হ্যাঁ ঠিক বলেছ। ইউজুরিহা বলে সে আবার আসছে না তো? তখন তারা খেয়াল করে সেনকু জেগে উঠেছে। সেনকু বলে আমার এটা ভালো লেগেছে যে তোমরা আমার ঘাড়ের ওপর খেয়াল করেছ, আমি তো তোমাদের কোনো হিন্টও দেইনি। তাইজু, ইউজুরিহা, তোমরা পাচ্ছ পুরো 1000 কোটি পয়েন্ট। এরপর তাইজু সেনকুকে দেখে তো ঠাই সামাইসা একসাথ করে ফেলায়। তখন সেনকু তাইজুকে লাথি মারে। সেনকু বলে সুকাসা তো শুধু আমার ঘাড় মোটকে ছিল, আর তুমি আমার সব হাড্ডিগুড্ডি ভেঙে ফেলেছো, আমার থেকে দূরে থাকো। এরপর সেনকু একটু শান্ত হয়ে বলে আমি জানি এটা আমার বলা উচিত নয়, তবে তোমরা প্রত্যেকটা ছোট ছোট বিষয়ের জন্যই আমার এত কৃতজ্ঞতা প্রকাশ করো না, আর আমিও এমনটা করব না। ইউজুরিহা বলে ঠিক আছে, তুমি যেমনটা বলবে তেমনই হবে সেনকু। এরপর ইউজুরিহা একটা পশুর চামড়া কেটে বলে এটা দেখে তোমার মনে হয় না এখানে একটা রকেট রয়েছে? তাইজু বলে হ্যাঁ, এর আশেপাশে স্টারের মতো চিহ্ন দেখা যাচ্ছে। সেনকু বলে আমার তো এমন কিছুই মনে হচ্ছে না। ইউজুরিহা বলে এটা দেখতে একটা সায়েন্স ফ্ল্যাগের মতো, সেনকুর গলায় এটা অনেক ভালো লাগবে। তখন ইউজুরিহা সেনকুর গলায় একটা কাপড় বেঁধে তার সাথে লাঠি বেঁধে দেয়। ইউজুরিহা বলে এটা গলায় বেঁধে দেই। তাইজু বলে হ্যাঁ, দেখতে অনেক ভালো লাগবে। ইউজুরিহা বলে এর সাথে একটা লাঠিও বেঁধে দেই, তাহলে দেখতে আরো ভালো লাগবে। সেনকু বলে আরে আমার এর কোনো প্রয়োজন নেই, আমি এখন সম্পূর্ণ ঠিক আছি। প্রফেসর সেনকুর নিজেকে উৎসর্গ করার এক্সপেরিমেন্ট সফল হয়েছে, এখন তো আমার ঘাড় সম্পূর্ণ ঠিক হয়ে গেছে। তাইজু বলে যেই পাথর আমাদের এতদিন এত কষ্ট দিয়েছে সেই পাথরই তোমার জীবন বাঁচিয়েছে, এমনটা তুমি সাবান তৈরি করার সময় বলেছিলে, আর তাই হয়তো এই পাথরই আমাদের বেঁচে থাকার ভিত্তি, আর এটাই হলো ডক্টর স্টোন। সেনকু বলে হ্যাঁ, এটা ভাবলেও অবাক লাগে, এই পাথর সরে যেতে যেতে তার আশেপাশের সবকিছুই রিপেয়ার করতে থাকে, এত এক চমৎকার সাইন্টিফিক ফিনোমিনাল। এই চিন্তা আমার মাথায় বারবার আসছে, মানুষকে পাথর কে বানিয়েছে, আমাদের উপর আক্রমণ আসলে কে করেছে? না, এভাবে বললে আরো ভালো হয়, এটা কি আদেও কোনো আক্রমণ ছিল? এরপর সিন চেঞ্জ হয়, ইউজুরিহা একটি ভাঙা মূর্তির সামনে বসে বলছে এটা যদি সেনকুর ঘাড় ঠিক করতে পারে, তাহলে এই ভাঙা মূর্তিগুলোকে আমরা জোড়া লাগিয়ে এদের উপর যদি মিরাকেল লিকুইড ঢালি তাহলে হয়তো এরাও ঠিক হয়ে যাবে। সেনকু বলে আমি এটা শুরুতেই করেছি, তবে এতে তারা ছিন্ন বিচ্ছিন্ন লাশে পরিণত হয়, যদি লিকুইড এতই শক্তিশালী হয়ে থাকে তাহলে এ দিয়ে কাজ হলো না কেন? তখনই সেনকুর মাথায় কিছু একটা আসে। এরপর সে ইউজুরিহার কাছে গিয়ে বলে ইউজুরিহা, তাইজুর জন্য এটা করা একটু বেশি কঠিন হবে, তবে তুমি আমাদের আল্ট্রা স্কিলফুল ক্রাফট ক্লাবের মেম্বার, এখন আমি তোমাকে যেই মিশনটা দেব এটা অনেক জটিল, তুমি কি এটা করতে পারবে? তখন সেনকু ইউজুরিহার কানে কানে কিছু বলে। এসব কথা শুনে ইউজুরিহা অনেক চমকে যায়। ইউজুরিহা বলে এটা তো আসলেই অনেক কঠিন, তবে আমি এটা অবশ্যই করব। সেনকু বলে তুমি তো অনেক তাড়াতাড়ি রাজি হয়ে গেলে। ইউজুরিহা বলে যারা ক্রাফটিং জানে তারা ভয় পায় না। তখন তাদের মধ্যে তাইজু এসে বলে তোমরা কি কোনো সিগারেট শেয়ার করছো, আমাকেও বলো না। ইউজুরিহা বলে আমি বলছিলাম কি আমাদের গিয়ে সুকাসার সাথে দেখা করা উচিত, তুমি কি বলো? তাইজু বলে হ্যাঁ, কেন নয়, আমরা সুকাসার সাথে অবশ্যই দেখা করব। এরপর তাইজুর মাথায় লাড়া দেয়। তাইজু বলে কি বললে? সুকাসার সাথে? সে তো সেনকুকে মেরে ফেলেছে। সেনকু যদিও এখন জীবিত আছে আর সে এক সময় ভালো লোক ছিল, কিন্তু সে এখন বদলে গেছে আর সে এমনটা মনে করে সে সেনকুকে মেরে ফেলেছে। সেনকু বলে এটাই তো আমাদের অর্জন ওই লড়াইয়ে। সুকাসা মনে করে আমি আর জীবিত নেই, তবে সে এটা জানে না আমি তার প্রত্যেকটা পদক্ষেপ সম্পর্কেই জানি, আর এ বিষয়ের জন্যই আমরা এই লড়াইয়ে লাভবান হব। যদি তোমরা দুজন গুপ্তচর হয়ে সুকাসার কিংডমে ঢুকে পড়ো, আমি ইউজুরিহাকে এই মিশনের সব ডিটেলস দিয়ে দিয়েছি। তাইজু,
ইউজুরিহার নিরাপত্তা এখন তোমার হাতে, আর তোমার মতো গর্ধব যত কম জানবে ততই ভালো। তাইজু বলে, আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমি এটা করব। সুকাসার লক্ষ্য হলো যুবক লোকদের জাগিয়ে এমন এক আর্মি তৈরি করা যার উপর শুধু তারই রাজত্ব চলবে। সুকাসার ওই কিংডমকে হারানোর জন্য আর তার ওই বিশাল ধ্বংসযজ্ঞকে থামানোর জন্য, যাকে সে মনুষ্যত্ব পরিষ্কার বলে, আমাদের এমন একটা আর্মি তৈরি করতে হবে যারা সায়েন্সের ব্যবহার করে তার মোকাবিলা করতে পারবে। তখন ইউজুরিহা বলে, তুমি এত বড় কাজ একা কিভাবে করবে? তাইজু বলে, সে ঠিক বলছে, যতক্ষণ সুকাসার কাছে ওই মিরাকেল লিকুইড আর নাইট্রিক অ্যাসিড আছে, না তুমি বারুদ তৈরি করতে পারবে, না তোমার ম্যান পাওয়ার বাড়াতে পারবে। সেনকু বলে, তাই নাকি? এই কথার উত্তর তো সম্পূর্ণ পরিষ্কার। আমি ওই লুকিয়ে থাকা লোকদের খুঁজে বের করব যারা ওই ধোঁয়ার সিগন্যালটা দিয়েছিল, আর তাদেরকে আমার পক্ষে নিয়ে আসব। তবে সবচেয়ে বড় সমস্যা হলো, হতে পারে সুকাসার সাথে তারা আগেই মুখোমুখি হবে। আমাকে শুধু এতটুকুই আশা করতে হবে যেন এমন কিছুই না ঘটে। তাইজু বলে, তাহলে কথা এটাই রইল, আমরা দুজন গুপ্তচর হয়ে সুকাসার কিংডমে ঢুকবো, আর তুমি ওই লুকিয়ে থাকা লোকদের খুঁজে বের করে নিজের আর্মি তৈরি করবে। আমরা সবাই নিজ নিজ লড়াই লড়বো। তারা আমার কথা বুঝতে পেরেছে, তবে তাদের এভাবে ছেড়ে যেতে এখন খারাপ লাগছে। এরপর ইউজুরিহা তাইজুর সাথে যাওয়ার সময় বলছে, তোমাদের দুজনের কথাবার্তা কতটা ক্যাজুয়াল ছিল। ছেলেরা কখনোই তাদের মনের কথা সহজে বলে না, তাই না? তাইজু বলে, হ্যাঁ, সেনকু সবসময় লজিক্যাল কথাবার্তা বলে। এখন আমরা হয়তো কিছু সময়ের জন্য একসাথে থাকবো না, হতে পারে কিছু সপ্তাহ, নয়তো কিছু মাস, নয়তো। এটা বলেই সে থেমে যায়। এরপর সে পিছনের দিকে দৌড়ে গিয়ে সেনকুর দিকে তাকিয়ে থাকে। তখন সে অনেক জোরে চিৎকার করে বলে, সেনকু, আমি কথা দিচ্ছি। এরপরে সে হঠাৎ করে থেমে যায়। সে ভাবে, আরে না, আমি তো চিৎকার করতে পারবো না। এরপর সে তার মুষ্টিমেয় হাত দিয়ে সেনকুকে একটা ইশারা দেয়। তখন সেনকু তার ইশারা বুঝতে পারে। সেনকু বলে, আমি যতক্ষণ ফিরে না আসছি ততক্ষণ নিজের খেয়াল রেখো। তুমি তো 3700 বছর পর্যন্ত অপেক্ষা করেছো, আরো কিছু মাস অথবা বছর যদি অপেক্ষা করতে হয় তাতেই বা কি যায় আসে। এরপর সে তার গলার রুমালটা পতাকার মতো ওই লাঠির সাথে বেঁধে তাইজুকে ইশারা করে বলে, আমরা আমাদের সায়েন্স কিংডম অবশ্যই তৈরি করব। এরপর সিন চেঞ্জ হয় সুকাসার দিকে। সুকাসা হেঁটে যেতে যেতে বলছে, ডাদিকে আমার থেকে 57 মিটার দূরে। তোমাকেই বলছি যে 2 মিনিট ধরে চুপচাপ আমার পিছু করে আসছো। কে তুমি? তখন আমরা এক নীল চোখের সুন্দরীকে দেখতে পাই। সুকাসা বলে, নীল চোখ? এ তো এক যুবতী। তাহলে কি তাইজু আর ইউজুরিয়া তাদেরকে জাগিয়েছে, নাকি মানুষদের জাগানোর আরো কোনো পদ্ধতি রয়েছে? তখনই ওই মেয়েটা একটা মুচকি হাসি দেয়, আর সে হঠাৎ করে তার ঢাল আর হাতিয়ার বের করে এক মুহূর্তেই সেনকুর সামনে এসে অ্যাটাক করে দেয়। সুকাসা বলে, এটা তো ঠিক হলো না। প্রথম দেখায় কেউ কারোর সাথে এমন ব্যবহার করে? মেয়েটি বলে, চুপ থাকো, আমি জানি তোমাদের মতো লোকদের সাথে কেমন ব্যবহার করা উচিত। এরপর তারা দুজন ফাইট শুরু করে, আর ওই মেয়েটির অ্যাটাক স্কিল ছিল অনেক বেশি শক্তিশালী। এটা দেখে সুকাসা চমকে যায়। সুকাসা বলে, অসম্ভব, এত অল্প বয়সেই এত বেশি পারদর্শী, এমনটা হতেই পারে না। মার্শাল আর্ট কমিউনিটি তার বিষয়ে জানে না। কে এই মেয়েটা? ওই মেয়েটি বলে, আমি সবকিছু দেখেছি। তুমি একটি মেয়েকে বন্দি বানিয়েছ, এরপর তুমি অনেক নির্মমভাবে ওই ছেলেটিকে হত্যা করেছো যে ওই মেয়েটিকে বাঁচানোর জন্য তার সাথে ছিল। আমি তোমার কোনো কথাই শুনিনি, আর আমি জানতেও চাই না তুমি এমনটা কেন করেছো। এখন প্রস্তুত হও, আমি তোমাকে দেখাবো ম্যাজিক করার শাস্তি কতটা ভয়ানক হয়। এরপর ওই মেয়েটি সুকাসার উপর অ্যাটাক করতে আসলে সুকাসা তার 2 আঙ্গুল দিয়ে ওই মেয়েটির ছুরি ধরে ফেলে আর বলে, কিসের ম্যাজিক? ওই মেয়েটি বলে, বাহ, এত বড় মিথ্যু, একটু আগেই তুমি এত বড় ম্যাজিক করলে, আর এখন তুমি বলছো কিছুই জানো না। তুমি তোমার ওই অদ্ভুত কালো পাউডার দিয়ে পাহাড়ের গর্জনকে জাগানোর চেষ্টা করছিলে। সুকাসা বলে, পাহাড়ের গর্জন? এ কি আগ্নেয়গিরির বিস্ফোরণের কথা বলছে? তখন সুকাসা আস্তে আস্তে কিছু কিছু বিষয় বুঝতে পারে। সুকাসা বলে, আমার মনে হয় তুমি ওই জেগে ওঠা লোকদের মধ্যে নও, হয়তো তুমি তাদের সন্তান হবে, নয়তো এমনটাও বলা যায় তুমি কোন প্রজন্মের। এরপর সুকাসা ভাবে, সে একজন সাধারণ মানুষ, তার সাথে সায়েন্সের কোনো সম্পর্ক নেই। আমি এদের উপর সহজেই আধিপত্য বিস্তার করতে পারবো, আর খুব সহজে এদের মারতেও পারবো। এদের উপর আক্রমণ করে কোনো লাভ নেই। এখন আমার সবচেয়ে বড় উদ্দেশ্য ওই গুহায় ফিরে যাওয়া। তাইজু আর ইউজুরিহা বারুদ তৈরি করার পদ্ধতি দেখে ফেলেছে। যেভাবেই হোক আমাকে মিরাকেল লিকুইড দখল করতেই হবে। এরপর সুকাসা ওই মেয়েটিকে বলে, বিদায় তাহলে। তখন সে ওই মেয়েটিকে অনেক জোরে ছুঁড়ে মারে, আর একটি গাছ কেটে ফেলে। সেই গাছটি ওই মেয়ের উপর পড়ে। এই গাছ পড়ার বিষয়টা অনেক দূর থেকে আবার সেনকু দেখে ফেলে। এরপর সেনকু ওইদিকে অনেক দ্রুত দৌড়ে যায়। সে ওই স্থানে এসে দেখে একটি মেয়ে গাছের নিচে পড়ে আছে। তখন ওই মেয়েটি বলে,
তুমি তো ওই ছেলেটাই যে ওই মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করছিলে, তুমি এখনো বেঁচে আছো। তখনই সেনকু ওই মেয়েটার সামনে দৌড়ে গিয়ে বলে, এখন চুপ থাকো, যত কথা বলার পরে বলে নিও, আপাতত নিজের এনার্জি বাঁচিয়ে রাখো। এরপর সে ওই গাছটা পর্যবেক্ষণ করে বলে, তুমি সন্ধ্যা পর্যন্ত এখানে থাকতে পারবে? যদি তোমার অনেক কষ্ট হয়ে থাকে, আমার কাছে থাকা বারুদ দিয়ে আমি এই সম্পূর্ণ গাছটাকেই উড়িয়ে দেব। তবে তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে হয়তো একটু সময় লাগবে, তবে নিঃসন্দেহে আমি তোমাকে অবশ্যই বাঁচাবো। এখন কি করব না করব এটার সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে, তাই দ্রুত বলো কি সিদ্ধান্ত তোমার। ওই মেয়েটি বলে, দেখো এখন পর্যন্ত আমার কিছুই হয়নি, আমি এখানে অপেক্ষা করতে পারবো। এরপর সেনকু ওই গাছের এক অংশ কাটতে শুরু করে। আমার মতে এই পড়ে যাওয়া গাছটার ভর কমপক্ষে 1 টন হবে, এটাকে সরাতে এর অর্ধেক ভর প্রয়োজন। এটা জানার পর যে আমার ভরই 60 কেজির কাছাকাছি, তাই একে 2 থেকে 3 গুণ বাড়াতে হবে। আমি তো এগুলো 3টার বেশি তৈরি করতেই পারবো না। এই বাঁশগুলো একদমই শক্তপোক্ত নয়, এর মধ্যে মাটি ভরে এগুলোকে আরো শক্তপোক্ত করতে হবে। কে জানতো সাবানও এই সময় কাজে লাগবে। এটা মহান প্রফেসর সেনকুর আবিষ্কারের অল স্টার্ট একটা টিম। ওই মেয়েটি বলে, সে সব কি করছে? সেনকু বলে, এটা হলো সায়েন্স, এর আবিষ্কার অনেক বছর আগে এক মহান লোক আর্কিমিডিস করেছিল। এটা এক হাই স্কুলের স্টুডেন্টের সাধারণ শক্তিকে একজন কুস্তিগির শক্তিতে রূপান্তর করে। এখন করতে হবে পুলিং। এরপর সে ওই গাছটাকে ধীরে ধীরে উঠিয়ে ফেলে। তো গাইস, এখন বলি সেনকু আসলে এখানে কি করেছে। সে কপিকল তৈরি করেছে এবং তার মাধ্যমে বস্তুর ভর দিয়ে ভর উঠিয়েছে। এটা আপনারা 9 ফিজিক্স বইয়ে 3য় অধ্যায় পেয়ে যাবেন, বলের সাথে কপিকলের সম্পর্ক। আর আমাদের পুরান ঢাকায় ধোলাইখাল ধোলাইপাড় ওই জায়গার শ্রমিকরা বড় বড় গাড়ির ইঞ্জিন তুলতেও এই কপিকলের পদ্ধতি ব্যবহার করে থাকে। তো গাইস, আজ এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাথেই থাকবেন এই ধরনের অসাধারণ অ্যানিমে এক্সপ্লেনের জন্য। আর হ্যাঁ গাইস, এই নিমের সামনের এপিসোডগুলো আরো বেশি চমৎকার হবে, কারণ সেনকু পরিচিত হবে এমন কিছু লোকদের সাথে যাদের সায়েন্স সম্পর্কে কোনো ধারণাই নেই। তো পরবর্তী ভিডিও অবশ্যই মিস করবেন না। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।